নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্পখোর। আর আমি সুদর্শন আপনাদের সঙ্গে রয়েছি একটা হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আজ আপনি শুনতে চলেছেন লেখক পরমব্রত মুখার্জি বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প গেনু বিশ্বাসের ভুতুড়ে চায়ের দোকান। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে। আজ কিন্তু গল্পের শেষে আপনার জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন। গল্পের মধ্যে থেকেই সেই প্রশ্নটির সঠিক উত্তর আপনাকে আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আর আপনাদের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দেবেন তাদের নাম আগামী গল্পে ঘোষণা করা হবে। আর তার সঙ্গে আরেকটি অনুরোধ, যদি এখনও পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। চলুন শোনা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখক পরমব্রত মুখার্জি বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প গেনু বিশ্বাসের ভুতুড়ে চায়ের দোকান। কয়লার ইঞ্জিনের গাঢ় কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনটা যখন স্টেশনে এসে থামল তখন পৌষের বিকেল হেলে পড়েছে। কনকনে বাতাস বইছে চারিদিকে। প্ল্যাটফর্মে নামল পবন। চারিদিক ধু ধু করছে, ফাঁকা প্রান্তর। এই অখ্যাত প্রত্যন্ত স্টেশনটিতে বিশেষ কাউকে নামতে দেখল না সে। পরনে লম্বা উলের কোট, গলায় জড়ানো মাফলার, হাতে চামড়ার দস্তানা, আর অন্য হাতে একটি ভারী পুরনো মডেলের সুটকেস। এই শীতের পড়ন্ত বেলায় বেশ মানানসই হলেও এই জনহীন প্রান্তরে পোশাকটি যেন বড্ড বেশি শহুরে আর বড্ড বেশি বেমানান। হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। ছোট্ট স্টেশন ঘরটির দিকে এগিয়ে গেল সে। টিনের চালার নিচে একটা মাত্র ঘরে স্টেশন মাস্টারের দপ্তর। পবনকে দেখতে পেয়ে এই ঘর থেকে একজন প্রৌঢ় ভদ্রলোক বেরিয়ে এলেন। পরনে ঢিলে ঢোলা প্যান্টের উপর মলিন হয়ে যাওয়া সোয়েটার, আর তার উপর আরেকটি শাল। আগে আমার নাম চিত্তরঞ্জন মাইতি, এই স্টেশনের মাস্টার আমি। নতুন মনে হচ্ছে? ভদ্রলোকের কণ্ঠে কৌতূহল। পবন নমস্কার করে বলল, নমস্কার। আগে হ্যাঁ, আমার নাম পবন রায়চৌধুরী। আমি মাঝের চর যাব, ওই এখানকার সবাই জমিদার বাড়ি বলে না, সেই বাড়িটায়। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই ভদ্রলোকের মুখটা কেমন যেন থমথমে আর ফ্যাকাশে হয়ে গেল। তিনি কয়েক মুহূর্ত পবনের আপাদ মস্তক দেখলেন, তারপর বললেন, মাঝের চর? তা আপনি ওই জমিদার বাড়িতেই যাবেন? হ্যাঁ, কেন বলুন তো? পবন অবাক হলো। ভদ্রলোক গলা খাঁকারি দিয়ে বললেন, সমস্যা মানে ওই বাড়ি তো ভুতুড়ে বললেই চলে। কত বছর ধরে জনশূন্য হয়ে পড়ে আছে, সচরাচর ও মুখ হয় না কেউ। পবনের ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। বলল, ভয় নেই, আসলে আমি ওই জমিদার বাড়িরই বংশধর। কর্মসূত্রে বর্তমানে দিল্লিতে থাকি। ও, আপনি তাহলে? বিশেষ কিছু প্রয়োজনে আমাদের পুরনো বাড়িতে আসা। বাবা যতদিন জীবিত ছিলেন মাঝে মাঝে এসে দেখাশোনা করতেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর প্রায় 8টা বছর কেটে গেছে। এই আমি প্রথম এলাম তারপর। তা এখন মাঝের চর যাব কি করে, সেই ব্যবস্থাটা যদি একটু বলে দেন খুব ভালো হয়। স্টেশন মাস্টারের মুখে আবার সেই চিন্তার ছায়া। বললেন, ব্যবস্থা তো তেমন কিছু নেই। গোধূলি পার হয়ে এলো, এখান থেকে সরাসরি কোনো গাড়ি ঘোড়া পাবেন না। আপনি এক কাজ করুন। তিনি হাত তুলে পশ্চিম দিকটা দেখালেন। ওই ওই যে কাঁচা রাস্তাটা মাঠের পাশ দিয়ে চলে গেছে, ওই রাস্তা ধরে সোজা হাঁটতে থাকুন। যদি পথে কোনো ভ্যান, রিক্সা বা গরুর গাড়ি পেয়ে যান তাহলে তারাই আপনাকে জমিদার বাড়িতে নামিয়ে দেবে। তারপর একটু থেমে আবার বললেন, 1.5 কিলোমিটার মতো গেলে একটা ছোট গ্রাম পড়বে, সেখানে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে।
রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। বাঁ দিকের রাস্তাটা সোজা মাঝের চরের দিকে গেছে। এখান থেকে আরও প্রায় 3 কিলোমিটার পথ, অনেকটাই। তবে আশা করছি পথে কিছু একটা পেয়ে যাবেন, এখনো তো রাত ঘনায়নি। অনেক ধন্যবাদ। পবন সুটকেসটা তুলে নিল। তা সাবধানে যাবেন। চিত্তরঞ্জন বাবুর গলার স্বরটা কেমন যেন ক্ষীণ শোনালো। প্ল্যাটফর্ম থেকে নেমে কাঁচা রাস্তায় পা দিল পবন। শীতের বেলা, এমনিতেই ছোট, হু হু করে অন্ধকার নামছে। রক্ষে এই যে সঙ্গে একটা টর্চ লাইট আছে পবনের। অস্তগামী সূর্যের লালচে আভা যখন পশ্চিম আকাশকে রাঙিয়ে তুলেছে, সেই দিকে মুখ করেই হাঁটতে লাগলো পবন। গ্রাম্য প্রকৃতির পরিবেশ। পৌষের সন্ধ্যায় মাঠ থেকে ঘরে ফিরছে ক্লান্ত চাষি। খুঁড়ের আঘাতে ধুলো উড়িয়ে ছাগলের পাল তাকে পাশ কাটাল। দুই একজন সাইকেল আরোহী গ্রামবাসী পবনকে দেখল। এমন স্যুট বুট পরা শহুরে বাবুকে এই অসময়ে এখানে দেখে তারা যে যার পরনায় বিস্মিত হয়েছে তা তাদের ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা দেখেই বোঝা গেল। পথ চলতে চলতেই ভাবনারা ভিড় করে আসছিল পবনের মনে। তার দাদু দুর্গামোহন রায়চৌধুরী রীতিমতো ধনী ও প্রতাপশালী ব্যবসায়ী ছিলেন। সে সময়ে ঠিক জমিদারি প্রথা না থাকলেও তার দাপট জমিদারের চেয়ে কম কিছু ছিল না। এই গোটা অঞ্চলে দালান কোঠা বলতে তখন ওই একটিই ছিল, তাই লোকে ওটাকে জমিদার বাড়ি বা কেউ কেউ রাজবাড়ি বলেও ডাকত। একসময় দাদুর ব্যবসায় ধস নামে। পবনের বাবা তখনই চাকরি সূত্রে দিল্লিতে চলে যান। পবনের জন্ম, বেড়ে ওঠা সব ওই শহরেই। ছোটবেলায় দাদু বেঁচে থাকতে দুই একবার এখানে এসেছিল। সে আবছা স্মৃতি, তারপর আর আসা হয়নি। এখন আসার কারণটা নিতান্তই বৈষয়িক। ব্যবসায় একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে হবে পবনকে। বেশ কিছু মূলধনের প্রয়োজন। তার বাবা এখন আর বেঁচে নেই। পবনের বাবারা ছিলেন 4 ভাই, প্রত্যেকেরই ঘরে ছেলে মেয়ে আছে। তবে কেউই এই মাঝের চরে থাকে না। কর্মসূত্রে সবাই অনেক দূরে থাকে। সকলের সঙ্গে আলোচনা করেই একটা সিদ্ধান্তে আসা গেছে। গ্রামের এই পৈতৃক সম্পত্তি বাড়িটা ছাড়াও বেশ কিছু জমি জমা আছে, সেগুলোও কম নয়। সেগুলো বিক্রি করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া হবে। তারই একটা প্রাথমিক দেখাশোনা বা ইনভেস্টিগেশন করতে পবন আজ একাই এসেছে। দিন দুয়েকের মধ্যেই তার এক কাকা আর জ্যাঠার ছেলে নীলাশিস আর অবিনাশও এসে পড়বে। আর এসব কথা ভাবতে ভাবতেই পবন এগিয়ে চলেছে গ্রামের ধুলো ওরা গোধূলি বেলার রাস্তা দিয়ে। শীতটা এবছর যেন জাঁকিয়ে বসেছে। এমন সময় ভাবনার জাল ছিঁড়ল একটা শব্দে। সৌভাগ্যবশত পেছন থেকে একটা ঘন্টার আওয়াজ শুনে তাকাতেই পবন দেখতে পেল একটা গরুর গাড়ি তার দিকেই এগিয়ে আসছে। পবন হাত তুলে ইশারা করতেই গরুর গাড়িটি কাছে এসে দাঁড়ালো। গাড়োয়ান একজন শীর্ণ দেহী, এক মুখ কাঁচা পাকা দাড়িওয়ালা প্রৌঢ়। সামনের দিকে কি যাচ্ছেন? মাঝের চর? আমায় যদি একটু নিয়ে যান, উপযুক্ত ভাড়া দিয়ে দেব। গাড়োয়ান তার ময়লা গামছাটা দিয়ে মুখটা মুছে নিয়ে বলল, হ্যাঁ বাবু, উঠে পড়ুন পিছনে, ওই পিছনের দিকটায় বসেন, বুঝলেন? পবন সাবধানে প্রথমে সুটকেসটা গাড়ির পেছনে তুলে দিল, তারপর নিজে খড় বেছানো জায়গাটায় গিয়ে বসল। গাড়িটার উপর বাঁশের কাঠামোর ওপর একটা ছেঁড়া চট আর তিরপলের ছাউনি, যাকে ছই বলে। ভেতরে ভ্যাপসা একটা গন্ধ, শুকনো খড় আর গোবর মেশানো। সামান্য গুটিয়ে না বসলে মাথা ঠেকে যায়। গাড়োয়ান বলদ দুটোর পিঠে পাঁচন দিয়ে একটা মৃদু বাড়ি দিতেই গাড়িটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে এগোতে শুরু করল। আপনাদের এখানে গাড়ি ঘোড়া সচরাচর পাওয়া যায় না দেখছি। ঠিকই বলেছেন বাবু। তার উপর আজকাল হলো ওই মোহনপুর গায়ে মা শনিশ্বরীর কালী পুজো, ভারী জাগ্রত মা। সব গাড়ি ওইদিকে বায়না নিয়ে চলে গেছে। সারা রাত মেলা বসবে, যাত্রাপালা হবে। আমি কজন সোয়ারি নামিয়ে দিয়ে ঘর মুখো হচ্ছিলাম, পথে আপনারে দেখলাম। তারপর একটু থেমে সে নিজেই জিজ্ঞাসা করল,
তা আপনারে তো শহুরে বাবু মনে হচ্ছে, এই গায়ে প্রথম। কার বাড়িতে যাবেন বলেন দেখি? হ্যাঁ, প্রথমই বলা চলে। সেই অনেক ছোটবেলায় এসেছিলাম। ওই মাঝের চরের রায়চৌধুরী বাড়ি যাব। ওটা আমারই পূর্বপুরুষের ভিটে। রায় চৌধুরী বাড়ি? এই দুটো শব্দ কানে যাওয়া মাত্রই গাড়োয়ান যেন আঁতকে উঠল। সে সচকিতে ঘাড় ঘুরিয়ে চোখ বড় বড় করে পবনের দিকে তাকালো। তার মুখের ভাবটা এমন যেন সে ভূত দেখেছে। পবন অবাক হয়ে বলল, কি হয়েছে বলুন তো? ওই বাড়িটার কথা বললে সবাই এমন চমকে উঠছে কেন? স্টেশন মাস্টারও কেমন অবাক হলেন। গাড়োয়ান এবার তার বলদ দুটোকে তাড়া দেওয়া থামিয়ে প্রায় ফিসফিস করে বলল, বাবু, ও বাড়ির নাম আর মুখে আনবেন না। কত কাল ধরে খাঁ খাঁ করছে, দিনের বেলাতেই মুখে অমুকো হয় না। আর আপনি কিনা যাচ্ছেন এই সাঁঝের বেলায়? জঙ্গলাকীর্ণ হয়ে আছে চারিদিকটা। লোকে বলে যারা অকালে মরেছে সব ওই বাড়িতে এখন বাসা বেঁধেছে। ওইটা এখন ভুতুড়ে বাড়ি গো বাবু, ভুতুড়ে বাড়ি। পবনের কপালে একটা সূক্ষ্ম ভাঁজ পড়ল, কিন্তু সে গলা সহজ রেখেই বলল, হ্যাঁ, কিছু করার নেই ভাই, ওখানেই থাকতে হবে কটা দিন। জমি জমা সংক্রান্ত কিছু কাজ আছে। সে প্রসঙ্গ পাল্টানোর জন্যই বলল, যাই হোক, এখানে কাছাকাছি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা, মানে হোটেল টোটেল কিছু আছে? গাড়োয়ান তার স্বাভাবিক ভঙ্গিতে ফিরে এসে সামান্য হাসল। কি যে বলেন না বাবু, এ কি আর আপনাদের শহর কলকাতা দিল্লি যে হোটেল পাওয়া যাবে? এখানে ওসবের বালাই নেই, নিজেকেই রেডিমেডি খেতে হবে। হ্যাঁ, মাঝের চরে গোপালের মুদিখানার দোকান আছে, 7-8টা অবধি খোলা পাবেন। চাল ডাল আনাজপাতি সব পেয়ে যাবেন। কথা বলতে বলতে গরুর গাড়িটা মন্থর গতিতে এগিয়ে চলছিল। এমন সময় রাস্তার ধারেই একটা তালপাতার ছাউনি দেওয়া ছোট্ট ঝুপড়ি মতো দোকান পবনের চোখে পড়ল। ভেতর থেকে একটা টিমটিমে লণ্ঠনের আলো ঠিকরে পড়েছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান তো এখানে। আরে এখানে একটা চায়ের দোকান আছে দেখছি। এই শীতে একটু গরম গরম চা খেয়ে নিলে কেমন হয় বলুন তো? কথাটা শোনা মাত্রই গাড়োয়ান যেন আরো বেশি তটস্থ হয়ে পড়ল। সে দাঁড়ানো তো দূরের কথা, বলদ দুটোর পিঠে সপাত করে পাঁচুন চালিয়ে দিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। না না বাবু, ও পাট একদম শুকিয়ে দেন, সন্ধি হয়ে আসছে। ভুলে ওই চায়ের দোকানে সন্ধির পর যাবেন না। কেন? ওখানে আবার কি আছে? আরে বাবু, ওই দোকানটা গেনুর দোকান। লোকটা একেবারে উন্মাদ। আগে ভালোই ছিল, বউ মরে যাওয়ার পর থেকেই মাথাটা গেল। সে আমরা ছোটবেলা থেকে দেখছি, বুঝলেন। পাগলামি দিন দিন বেরিয়ে চলেছে লোকটার। এদিকে মরার বয়স হতে চললো, কিন্তু মরণ যেন ওর কপালে নেই। তবে এইটুকু বলে রাখি বাবু, লোকটা খুব একটা সুবিধের নয়। দিনের বেলাতেও দোকানে চা খাবেন না কখনো। লোকটা এতটাই পাগল হয়ে গেছে যে আজকাল অচেনা লোক দেখলে একেবারে কামড়ে দেয়। বলেন কি? ভারী সাংঘাতিক তো। আচ্ছা, ওনার পরিবারে কি আর কেউ নেই দেখার? যদি থাকতো তাহলে কি আর গেনু ওই জঙ্গলের ধারে একলা চায়ের দোকান নিয়ে বসে থাকতো? সব থেকেও কেউ নেই। এইভাবেই কথা বলতে বলতে আরো বেশ কিছুক্ষণ কাটল। চারপাশের অন্ধকার গাঢ় হয়ে উঠেছে। গরুর গাড়িটা একটা অপেক্ষাকৃত জঙ্গলাকীর্ণ রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। গাড়োয়ান গাড়ি থামিয়ে বলল, বাবু, সামনে আর যেতে পারবো না বাবু, রাস্তা বড্ড খারাপ। আমি এখান থেকে ওই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেল ওই দিকে যাব। আপনি এই সামনেই এই রাস্তাটা ধরে সোজা চলে যান, 5 মিনিটের পথ। ওই বড় নিম গাছটা পার হলে পরেই বাড়িটা দেখতে পাবেন। পবন গাড়ি থেকে নামল। ভাড়া মিটিয়ে দিতে গিয়ে তার হঠাৎ একটা কথা মনে পড়ল। ভাই, একটা মুশকিল হয়েছে। মানে আগে বুঝতে পারিনি জায়গাটা এত শুনশান হবে, আর এখানে ঠান্ডাটাও দেখছি একটু বেশি। আমি তো সঙ্গে ঘুমানোর জন্য কিছু আনিনি। মানে বাড়িটাও কি অবস্থায় আছে তাও তো জানি না। যদি দয়া করে একটা মশারি আর গোটা 2 কাঁথা বা কম্বলের ব্যবস্থা করে দেন, খুব উপকার হয়। দাঁড়ান দাঁড়ান। এই বলে সে তার কোটের পকেট থেকে
20টা টাকার একটা নোট বের করে গাড়োয়ানের দিকে বাড়িয়ে দিল। এই 20টা টাকা দেখে গাড়োয়ানের চোখ দুটো অন্ধকারেও চকচক করে উঠল। এই টাকা আয় করতে কখনো কখনো সারা সপ্তাহ লেগে যায়, কখনো আবার তাও হয় না। সামান্য এই উপকারের বদলে মনে মনে কি একটা ভেবে নিল সে। আগে একটু অপেক্ষা করুন বাবু, আমি আমি পাশের পাড়া থেকে জোগাড় করে নিয়ে আসছি। আমার চেনা জানা লোক আছে, কিন্তু এখানেই থাকবেন, এই জায়গাটা ছেড়ে কোথাও যাবেন না। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। 20 টাকা হাতে নিয়ে গড়গড় শব্দ তুলে গরুর গাড়িটা রাতের অন্ধকারে মিলিয়ে গেল। মুহূর্তে চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেল। এতটাই নিস্তব্ধ যে পবনের নিজের কান ভোঁ ভোঁ করতে লাগলো। সুটকেসটা মাটিতে নামিয়ে রেখে সেটার ভেতর থেকে টর্চ লাইটটা বের করল। ব্যাটারিটা ঠিকই আছে। চারিদিকে শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক, আর দূর থেকে ভেসে আসছে শিয়ালের পালের ডাক। সেই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস, যা পবনের লম্বা কোট ভেদ করে যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। তবে ভাগ্য ভালো এই যে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 10 মধ্যেই গরুর গাড়ির সেই মন্থর ক্যাঁচক্যাঁচ শব্দ আর ঘণ্টার ধ্বনিটা আবার ফিরে এলো। গাড়োয়ান এসে নামল। তার হাতে একটা ভাঁজ করা পুরনো মশারি, সঙ্গে 2টো ভারী কাঁথা, আর সঙ্গে একটা তিরপল, আর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস একটা কাচ মোছা ঝকঝকে হারিকেন বাতি। এই নেন বাবু, এর বেশি আর জোগাড় করতে পারলাম না। হারিকেনটা আমার নিজেরই, এতে তেল ভরা আছে, এতে আপনার রাতটা কেটে যাবে। পবন যেন অকুলে কুল পেল। এই নির্জন অন্ধকারে এক টুকরো আলো যে কি ভীষণ স্বস্তিদায়ক, তা এই মুহূর্তে সে হাড়ে হাড়ে টের পেল। অশেষ ধন্যবাদ আপনাকে, আপনি আজ যা করলেন। গাড়োয়ান তাকে কথা শেষ করতে দিল না। সে হাত জোর করে বলল, বাবু একটা শেষ কথা বলি, মাফ করবেন। আমার মন বলছে আপনার এখানে না থাকাই ভালো। যদি আসতেই হতো দিনের বেলা এলেও একটা কথা ছিল, কিন্তু এই রাতবিরেতে কোনো বিপদে পড়লি আপনি কাকে পাবেন কাছে বলেন দেখিনি? আর এমনিতেও জায়গাটা ভালো নয় বাবু। পবন মৃদু হাসল। হারিকেনটা আর কাঁথা কম্বলের গাঁটরিটা হাতে নিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। কাল সকালে আসবেন, দেখবেন আমি সশরীরে সুস্থভাবে আপনার সঙ্গে দেখা করব, কেমন? আপনারা যেসব ভূতপ্রেত নিয়ে ভয় পান, আসলে এ জগতে ওসবের কোনো অস্তিত্ব নেই। এই সহজ কথাটা কেন যে কেউ বুঝতে চায় না জানি না। হ্যাঁ ঠিক আছে, চলি তাহলে, শুভরাত্রি। গাড়োয়ান আর বাক্য ব্যয় করল না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে গাড়িতে উঠে বসল এবং অন্ধকারে মিলিয়ে গেল। পবন এবার হারিকেনের মৃদু আলোয় টর্চের জোরালো আলো ফেলে সাবধানে এগিয়ে চলল। গাড়োয়ানের কথা মতোই 5 মিনিট হাঁটার পর পথের বাঁকে গাছপালার আড়াল থেকে অতিকায় একটা ছায়ামূর্তির মতো ভেসে উঠল সেই প্রকাণ্ড দোতলা বাড়িটা। অদ্ভুতভাবে এইটুকু পথ আসার সময়ও দুপাশে কোনো বসত বাড়ি চোখে পড়ল না। 2-একটা ভাঙা দেওয়াল, খড়ের চাল খসে পড়া কুঁড়ে ঘর রয়েছে বটে, কিন্তু সেগুলো এমনই জঙ্গলাকীর্ণ যে দেখেই বোঝা যায় বহু বছর সেখানে কেউ থাকে না। টর্চের আলোয় বাড়িটার যেটুকু দেখা গেল তাতে পবনের বুকটা ছ্যাঁত করে উঠল। এ তো বাড়ি নয়, যেন কঙ্কাল। প্রকাণ্ড প্রকাণ্ড থামওয়ালা দালান, কিন্তু আগাছা আর বট অশ্বত্থের ঝুড়ি নেমে এসে তাকে গ্রাস করেছে। দেওয়ালের পলেস্তরা খসে ইটের পাঁজর বেরিয়ে পড়েছে। বাড়ির চারিদিকে মোটা উঁচু পাঁচিল, তবে তা কিছু কিছু জায়গায় এখন হেলে পড়েছে। কোথাও বা কিছুটা অংশ পাঁচিলের একেবারেই ভেঙে পড়ে আছে। বাড়ির সামনে একটা প্রকাণ্ড লোহার ফটক রয়েছে, জাঁদরেল ফটক। সে সময় বিশেষভাবে চন্দননগর থেকে বানিয়ে আনা হয়েছিল ওই প্রকাণ্ড লোহার ফটকটা, কিন্তু আজ তাতে মরচে ধরে করুণ আর দুর্দশাগ্রস্ত অবস্থা। অপেক্ষাকৃত একটা ফাঁকা পাঁচিলের অংশ দিয়ে নিজের শরীরটাকে কোনো মতে গলিয়ে ভেতরে প্রবেশ করল পবন। তারপর পৌঁছে গেল প্রকাণ্ড বাড়িটার প্রধান দরজার সামনে।
বাড়ির প্রধান ঘরের দরজাটা সামান্য একটু হেলেছিল। হালকা ঠেলা দিতেই সেটা ক্যাচ করে একটা শব্দ করে আরও প্রশস্ত হয়ে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। ভেতরে ঢুকে টর্চের আলো ফেলতেই একটা ঝাপসা বাসি ভ্যাপসা গন্ধ নাকে এলো, আর সেই সঙ্গে ফরফর করে মাথার ওপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক বাদুড়। মাকড়সার জালে ঢেকে আছে আসবাবপত্র। অবশ্য যা কিছু অবশিষ্ট আছে তার চেনার উপায় নেই, খুবই নগণ্য। ধুলোর আস্তরণ জমে আছে মেঝে জুড়ে। এই পরিবেশে রাত কাটানো প্রায় অসম্ভব। অনেক খোঁজাখুঁজির পর দোতলায় ওঠার সিঁড়ির ঠিক পাশেই ভেতরের দিকের বারান্দাটায় অপেক্ষাকৃত একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা পেল সে। সৌভাগ্যবশত গাড়োয়ানের দিয়ে যাওয়া কাঁথা কম্বল এবং সঙ্গে একটা তিরপলও ছিল। সেগুলো পেতে তারপর সুটকেস থেকে 1 বোতল কার্বলিক অ্যাসিড বের করল সে। দিল্লি থেকে বেরোনোর সময় খবরের কাগজ পড়ে এসব অঞ্চলে সাপখোপের উপদ্রবের কথা জেনেছিল। সাবধানে পবন বারান্দার বাইরে বেশ কিছুটা অংশ জুড়ে অ্যাসিড ছিটিয়ে দিল। অন্য কিছু না হোক, সাপের ভয়টা তো অন্তত যাবে। পবনের পেটে তখন দাউ দাউ করে খিদে জ্বলছে। সেই বিকেলবেলা ট্রেনে কটা কচুরি খেয়েছিল, তারপর আর কিচ্ছু নয়। সুটকেসে রাখা বিস্কুটের টিনটা বের করে কয়েকটা বিস্কিট চিবিয়ে নিল। খেতে ইচ্ছেও করছিল না। একা একা বাপের বসত ভিটেতে এই শ্মশানপুরীতে এসে মনে একটা গভীর আশঙ্কা জমাট বাঁধছিল। তবুও আসতে হলো ওই ব্যবসার খাতিরে। বিস্কিট চিবোতে চিবোতেই তার মনে পড়ল, আসার সময় ওই গেনু না কি যেন নাম বললো, লোকটা চায়ের দোকানটা দেখলাম তো, কিন্তু গাড়োয়ানটা ওখানে যেতে বারণ করলো কেন? একটা মানুষ যদি পাগল হয় সে চায়ের দোকান খুলে বসবে কেন? ধুর, যত সব বাজে কথা, ওসব ভেবে লাভ নেই। পবনের মনে হলো এই কনকনে ঠান্ডায় 1 কাপ গরম গরম চা আর 2টো পাউরুটি পেলে সে যেন বেঁচে যায়। হ্যাঁ, যাই হোক, গিয়ে একবার দেখেই আসি, বিড় বিড় করে বলল সে। যেমন ভাবা তেমনই কাজ। টর্চ লাইটটা হাতে নিয়ে সে আবার রাস্তায় নামল। এ তো আর শহরের রাস্তা নয় যে গলি ঘুঁজিতে হারিয়ে যাবে, একেবারে সোজা রাস্তা। টর্চের আলো ফেলে সন্তর্পণে পা বাড়িয়ে এগিয়ে চলল পবন। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছল সেই চায়ের দোকানের সামনে। পৌষের কুয়াশা জালের মতো মুড়ে ফেলেছে চারপাশ, কিন্তু ঝুপড়িটার ভেতর থেকে টিমটিমে হারিকেনের আলোটা তখনও জ্বলছে। টর্চের আলোটা নিভিয়ে সে দোকানের সামনে পৌঁছতেই দেখতে পেল একটা লোক উবু হয়ে চুল্লিতে কাঠ গুজে দিচ্ছে। পবন এগিয়ে গেল। এ এক শীর্ণকায় বৃদ্ধ, চামড়ায় ভাঁজে ভাঁজে যেন ইতিহাস লুকিয়ে আছে। শরীরটা শুকিয়ে প্রায় কাঠি হয়ে গেছে। পরনে একটা নোংরা ধুতি, আর তার উপর চাপানো ততোধিক নোংরা একটা ছেঁড়া সোয়েটার। লোকটা যেন নিষ্প্রাণ, অথচ তার মধ্যেই প্রাণের অস্তিত্ব জানান দিচ্ছে চুল্লির আগুনের আঁচে তার নড়বড়ে ছায়াটা। পবন গলাটা হালকা খাঁকারি দিল। খুক খুক শব্দে বৃদ্ধ মুখ তুলল। তার ঘোলাটে চোখ দুটো পবনের মুখের উপর স্থির হল। পবন ভাবল, আহারে, বয়সের ভারে লোকটা নুইয়ে পড়েছে, তবুও 2টো পয়সা রোজগারের আশায় এই শীতের বেলাতেও দোকান খুলে বসেছে। স্যালুট জানাতে হয়, নয়তো এই বয়সে কাজ করার আর সামর্থ্য থাকে নাকি। গরম গরম চা হবে নাকি দাদু? বলতে বলতেই তার চোখ গেল দোকানের ভেতরে। একটা দড়িতে গোটা 6 পাকা সিঙ্গাপুরি কলা ঝুলছে, আর একটা কাঁচের বয়ামে টোস্ট বিস্কিটের পাশে কয়েকটা পাউরুটিও রাখা। পবন যেন এই শীতে হাতে চাঁদ পেল। বৃদ্ধ এতক্ষণে মুখ খুলল। তার স্বরটা থমথমে আর ভারী। নিশ্চয়ই হবে বাবু, আসুন আসুন, ভেতরে এসে বসুন। পবন হাসি মুখে ভেতরে ঢুকে একটা ভাঙাচোরা নড়বড়ে বেঞ্চের ওপর বসল। বৃদ্ধ উনুন থেকে গরম কেটলি নামিয়ে একটা মাটির ভাঁড়ে গরম গরম চা ঢেলে দিল। তারপর এগিয়ে দিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে খিদে পেয়েছে খুব।
তারপর সে দড়ি থেকে 4টে পাকা সিঙ্গাপুরি কলা পেড়ে একটা ভাঙা প্লেটে করে পবনের সামনে রাখল। এই নিন। দুটো পাউরুটিও দেবেন? এই নির্জন প্রান্তরে কনকনে শীতের রাতে এই সামান্য কলা পাউরুটি আর গরম গরম চা পবনের কাছে তখন অমৃতের মতো মনে হতে লাগলো। সে গো গ্রাসে খেতে শুরু করলো। খেতে খেতে সে বৃদ্ধকে খুঁটিয়ে দেখছিল। গাড়োয়ান লোকটাকে উন্মাদ বলেছিল, কিন্তু কথাবার্তায় চালচলনে পবনের তাকে কোনো দিক থেকেই পাগল বলে মনে হলো না, বরং বেশ শান্ত এবং স্থির ধীর। গরম গরম চায়ের পেয়ালাটা হাতে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটো যেন প্রাণ ফিরে পেয়েছে। ওইদিকে উনুনের গনগনে আঁচের উত্তাপটা বড়ই আরামদায়ক। পবনের মনে হতে লাগলো, রাতটা এই ভুতুড়ে বাড়ির বদলে এখানে কাটিয়ে দিলে কেমন হয়। খেতে খেতেই পবন লক্ষ্য করল বৃদ্ধ আর একটা বড় কেটলিতে নতুন করে দুধ আর সামান্য জল ঢেলে উনুনে চাপালো। এই রাতের বেলায় পবন বেশ অবাক হলো। সে তার হাত ঘড়িতে দেখল রাত 8টা বেজে গেছে। বাইরে কুয়াশা এমনভাবে জাঁকিয়ে বসেছে যে কাছে দূরে গ্রামে 2-1টা কুঁড়ে ঘর থেকে যেটুকু মৃদুমন্দ আলো আসছিল তাও আর চোখে লাগছে না। পবন কৌতূহল চেপে রাখতে পারল না, বলল, দাদু, এই রাতের বেলায় আবার চায়ের জল বসালেন? মানে বলতে চাইছি, এখন যদি খদ্দের না আসে এগুলো তো পড়েই থাকবে। আর আপনাকে দেখে তো মনে হচ্ছে এই বয়সে আপনি নিজেই নিজের খাওয়া পড়াটুকু জোগাড় করে চলেছেন। আচ্ছা, আপনার কি বাড়িতে কেউ নেই? বৃদ্ধ উনুনে একটা শুকনো কাঠ গুঁজে দিতে দিতে শান্ত গলায় বলল, একাই। এই গায়ের শেষে নদীর ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, তবে দিনের বেশিরভাগ সময়টাই এই চায়ের দোকানেই কেটে যায়। কেটলিটার দিকে তাকিয়ে সে অদ্ভুতভাবে হাসল। তারপর আবার বলল, আর খদ্দের না এলে কি আর চা বসাই? তারা রোজ আসে, ঠিক এই রাতের বেলাতেই আসে। যা শীত পড়েছে চারিদিকে, এমন শীতে গরম গরম চা একটু আরাম দেয় ওদের। বড় অসহায় আমার সেই খদ্দেররা। আপনি যখন এসেছেন, বসুন না, এলেই দেখতে পাবেন। পবন ভাবল, বোধহয় প্রতিদিন নিয়ম করে গ্রামের কেউ কেউ এই বৃদ্ধের চায়ের দোকানে আসে, চা খায়, আড্ডা দেয়। গ্রামগঞ্জে এমনটা দেখাই যায়। তবে এত রাতের বেলায় এই ব্যাপারটা যেন একটু অন্যরকম। ব্যবসার সূত্রে অনেক গ্রামেই তাকে ঘুরে বেড়াতে হয়েছে। বিকেলের দিকে বা সন্ধ্যের মুখে চায়ের দোকানে ভিড় থাকে ঠিকই, কিন্তু এরকম একটা থমথমে ফাঁকা পরিবেশে রাত 8টার পরেও এই কনকনে শীতের মধ্যে মানুষ এসে চা খাবে, সত্যি এ গায়ের লোকেদের শখ আছে বলতে হবে। পবন না হয় বাধ্য হয়ে অসুবিধায় পড়ে এসেছে। মানুষ মনোরঞ্জন করতেও এরকম কষ্ট করে আসে। কিন্তু পবনের ভাবনাটা বাধাগ্রস্ত হল। বৃদ্ধ তার দিকে ঘোলাটে চোখ তুলে তাকাল। তারপর বলল, আপনাকে দেখে তো নতুন মনে হচ্ছে বাবু। এর আগে তো কখনো এ গায়ে দেখিনি। তা কোথায় এসেছেন? এই একটা প্রশ্নের উত্তর দিতে দিতে পবন আজ একেবারে হাঁপিয়ে উঠেছিল। তবুও সে বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে সামান্য হাসল। আমার নাম পবন রায়চৌধুরী। ও যে আপনারা যাকে জমিদার বাড়ি বলেন, ওই বাড়িটা আমারই পূর্বপুরুষদের। আমার দাদু ছিলেন দুর্গামোহন রায়চৌধুরী। গরম ফুটন্ত দুধের কেটলির ভেতর চা পাতা ঢালতে গিয়েও বৃদ্ধ হঠাৎ থমকে গেল। তার হাতটা কেমন যেন পাথরের মতো স্থির হয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ধীরে, খুব ধীরে সে ঘাড় ঘুরিয়ে তাকালো পবনের দিকে। তার সেই তাকানোটা বড়ই অদ্ভুত এবং রহস্যময়, আর কেমন যেন ভয়ঙ্কর। সেই দৃষ্টি দেখে পবন খানিকটা ইতস্তত বোধ করল। সে ভাবল বৃদ্ধ হয়তো তার কথা বুঝতে পারেনি, তাই বলল, মানে ওই যে বড় বাড়িটা। জানি,
খুব ভালো করেই জানি, আর খুব ভালো করেই চিনি। আপনার দাদুকে আমি খুব কাছ থেকে চিনি। জমিদার বাড়ি নয় ওটা, ওটা তো মানুষের মুখে মুখে রটে গেছে। ওটা এই অঞ্চলের সব থেকে ধনী ব্যক্তির বাড়ি ছিল এক সময়। যাজ্ঞে, এতদিন পর অপেক্ষার অবসান ঘটল। অপেক্ষা? কিসের অপেক্ষা? বৃদ্ধ উনুনের আগুনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবু, সে অনেক বড় ইতিহাস। ও বাড়িতে আমি এক সময় বিশ্বস্ত কাজের লোক ছিলাম। তখন আমার বয়স অল্প ছিল। মনিব ছিলেন আপনার দাদু। আমার সেই মালিকের পরিবারের কাউকে দেখতে পেয়ে আজ সত্যিই মনটা খুশিতে ভরে উঠছে। অপেক্ষা করেছিলাম কবে ওই বাড়ির কেউ ফিরবে। আজ আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ভালো লাগলো। আপনার আপনার দাদু তো দুরারোগ্য এক ব্যাধিতে মারা গেলেন, আর আপনার বাবা সে তো কোন কালে দেশ ছেড়েছিল। কিন্তু সে তো শেষবার এখানেই, মানে এখানেই বুকের কি একটা ব্যারামে আপনার বাবার মৃত্যু হয়েছিল, তাই না? বৃদ্ধের স্মৃতিশক্তি দেখে পবন অবাক হলো। লোকটা তো ঠিকই কথা বলেছে। তার বাবা মাঝে মাঝে আসতেন বটে, কিন্তু শেষবার যখন এসেছিলেন তখন এখানেই গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। এখান থেকে কাছাকাছি কলকাতায় নিয়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়। পবন বিষণ্ণ গলায় বলল, হ্যাঁ, আপনি একদমই ঠিক বলেছেন। আমার বাবা এখানে এসেই দেহত্যাগ করেছিলেন। আমরা কেউ ভাবিনি বাবা সশরীরে বাড়ি থেকে বেরোবেন, আর কয়েকদিন পর তার নিথর দেহটা এসে পৌঁছবে বাড়িতে। হ্যাঁ। পবনের কথা শুনে বৃদ্ধের দুঃখ পাওয়ার কথা, কিন্তু পবন অবাক হয়ে দেখল বৃদ্ধের ঠোঁটের কোণে যেন কেমন একটা ক্ষণস্থায়ী হালকা হাসির রেখা ফুটে উঠল। পরক্ষণেই, অবশ্য দ্রুত, সেই হাসিটা একটা বিষণ্ণ মুখে ভাবান্তর করে সে বলল, আহা, তা আপনি এসেছেন, খুব ভালো লাগলো। কোনো প্রকার সমস্যা হলে আমায় বলবেন, কেমন? পবন ঠিক করল এখানেই আর কিছুক্ষণ বসবে। বাড়িটা বড্ড ফাঁকা। বলল, নিশ্চয়ই বলবো, তবে বাড়িটা বড্ড ফাঁকা, একা থাকতে ভালো লাগছে না। আচ্ছা, আপনি কটা পর্যন্ত দোকান খোলা রাখেন? মানে যদি কিছু মনে না করেন, আমি কি এখানে কিছুক্ষণ বসতে পারি? বিলক্ষণ, আপনার জন্যই তো দোকান খুলে রেখেছি বলতে পারেন। মানে আপনাদের মতো মানুষদের জন্যই। আসলে আমিও তো নিজে একা, গল্প টল্প করার লোক পাই না, তাই আর কি। আমারও খুব ভালো লাগবে। পবন লক্ষ্য করল বৃদ্ধের কথা বলার মাঝে মাঝেই কেমন যেন খেই হারিয়ে যাচ্ছে। এই কারণেই বোধহয় গ্রামবাসীরা তাকে পাগল বলে। অথচ লোকটাকে নিয়ে যতটা খারাপ সবাই ভাবে, পবনের মনে হলো মানুষটা আদৌ ততটা খারাপ নয়। পবন চায়ের গ্লাসে আলতো করে ঠোঁট ছোয়ালো। এই কনকনে শীতেও এই নির্জন ঝুপড়িতে বৃদ্ধের সঙ্গ তাকে এক ধরনের ভরসা দিচ্ছিল। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদু, আপনি বললেন আমার দাদু যখন জীবিত ছিলেন তখন ওই বাড়িতে কাজ করতেন। তা ওই বাড়ির ইতিহাস, মানে সেই সময়কার অবস্থাটা ঠিক কেমন ছিল? আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, ভালো জানবেন, তাই আর কি জিজ্ঞাসা করছি। গেনু উনুনের লালচে আগুনের দিকে তাকিয়ে ম্লান হাসল। খুব কৌতূহল হয় বুঝি সেসব জানতে। অবশ্য হওয়ারই কথা। আপনি তো আর এখানে ছিলেন না বাবু, সেসব দিন আপনি দেখেননি, আমি দেখেছি। বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সেই শ্বাসের শব্দে যেন কত শত পুরনো দিনের ধুলো উড়ে গেল। তার ঘোলাটে চোখ দুটো
ক্ষণিকের জন্য উজ্জ্বল হয়ে উঠল। কি যে বলি বাবু, গোড়ার দিকে আমি ও বাড়ির সব কাজ করতাম। রান্না বান্না, ঠাকুর ঘরের বাসন মাজা, গোশালার দেখাশোনা, বাগানের মালির কাজ, কোনো কাজে আমার না ছিল না। বলতে গেলে খাটুনি ছিল অমানুষিক। কিন্তু দুর্গামোহন বাবু লোক চিনতে ভুল করতেন না, জেনে রাখবে। আমি তো গাঁয়ের পাঠশালা পেরিয়ে শহর অবধি সামান্য লেখাপড়াও শিখেছিলাম। বাবু সেটা ঠিক লক্ষ্য করেছিলেন। ধীরে ধীরে রান্নার কাজ থেকে তুলে এনে আমাকে বসালেন ওর খাজাঞ্চির কাজে। তারপর তো বলতে গেলে আমি ওর ডান হাত হয়ে উঠলাম। বিজয়, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব কিছুর তদারকি, নতুন জমি কেনা, সওদাগিরি, আপিসে চিঠি লেখা, সব এই গেনু বিশ্বাসের সঙ্গে পরামর্শ না করে তিনি এক পাও চলতেন না। তা দাদু কেমন মানুষ ছিলেন? মনিব হিসেবে লোকটা ভালোই ছিলেন, কিন্তু বড় হিসেবে ওই খাঁটি ব্যবসাদার মানুষ যেমন হয় আর কি। এক পয়সা ফেলার আগে 10 বার ভাবতেন। তবে দয়ালুও ছিলেন। কিন্তু গেনু আবার থামল। তবে একবার সে এক ভয়ঙ্কর বিপদ থেকে আমি তাকে বাঁচিয়েছিলাম। সে এমন বিপদ যেখান থেকে ফেরা সহজ ছিল না। কি বিপদ? ওই কলকাতায় ব্যবসার কাজে গেছেন, সঙ্গে আমিও গিয়েছিলাম। ওর এক শরিকি শত্রু, ওর ব্যবসারই আর কি লোক, ওর খাবারে বিষ মিশিয়ে একেবারে খতম করে দেওয়ার ফোন দিয়ে এটেছিল। সে কথা আমি টের পেয়ে গিয়েছিলাম। আমি এককালে ওনার রান্নাঘরে কাজ করেছি। খাবারের গন্ধ শুকেই আমার কেমন সন্দেহ হয়। সে এক অনেক লম্বা কাহিনী বাবু। সে যাত্রায় আমি না থাকলে দুর্গামোহন বাবুর প্রাণটা ওখানেই যেত। পবন দেখল গেনু বিশ্বাস কথা বলতে বলতেই দুটো নতুন পোড়া মাটির ভাঁড় তার সামনে টেবিলের উপর সাজিয়ে রাখছে। ভাঁড় দুটোকে সে একটা ভেজা ন্যাকড়া দিয়ে খুব যত্ন করে মুছল, এমনভাবে রাখল যেন এক্ষুনি তাতে চা ঢেলে দেবে। পবন দ্রুত বলল, না না দাদু, আমি আর চা খাবো না, এই তো খেলাম। গেনু তার দিকে না তাকিয়েই বলল, এ আপনার জন্য নয় বাবু, ওদের আসার সময় হয়ে গেছে। তার স্বরটা কেমন যেন শুকনো শোনালো। ওদের? পবন চমকে উঠে বাঁ হাতের কবজিতে বাঁধা হাতঘড়িটাতে দেখল রাত তখন 8:30 বাজে। এই অন্ধকারে এই শীতে আরো খদ্দের আসবে? গেনু পবনের প্রশ্নের কোনো উত্তর দিল না। ভাবটা এমন যেন কথাটা শোনেনি। আবার নিজের মতো করেই বলতে লাগলো, সেসব দিনের কথা মনে করলে এখন কেবলই স্বপ্ন বলে মনে হয়। কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটল যেটা আমার সব চিন্তা ভাবনা, সব বিশ্বাস একেবারে খান খান করে দিল। গেনুর কথা শেষ করার আগেই দোকানের বাইরে ঘনায়মান কুয়াশা ভেদ করে দুটো ছায়ামূর্তি এসে দাঁড়ালো। পবন অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভেবেছিল গ্রামের কোনো বৃদ্ধ বা যুবক হয়তো এই শীতে আড্ডা দিতে আসবে, কিন্তু এ তো তা নয়, বরং একজন স্ত্রী লোক, তার সঙ্গে একটি বছর 10-12 বাচ্চা মেয়ে। ওদের দেখেই পবনের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মহিলাটির উস্কো খুস্কো জট পাকানো চুল, পরনে একটা পুরনো শতছিন্ন ছিটের শাড়ি। কিন্তু পবন বিস্ফারিত চোখে দেখল মহিলার গায়ে কোনো ব্লাউজ নেই। এই হাড় কাঁপানো শীতে কেবল শাড়িটাই কোনো মতে গায়ে জড়ানো, আর মেয়েটির পরনেও একটা পাতলা রংচটা ফ্রক, যেটা এই শীতের পক্ষে একেবারে বেমানান। আর সবচেয়ে অদ্ভুত হলো তাদের হাঁটার ভঙ্গি।
তারা যেন স্বাভাবিকভাবে হাঁটছে না। পা দুটো মাটি থেকে না তুলেই কেমন যেন ঘষতে ঘষতে একটা অদ্ভুত শব্দ করে দোকানের ভেতরে ঢুকল। তাদের চোখের পাতা দুটো বড্ড স্থির, যেন পলক পড়ছে না। তারা পবনের দিকে একটি বারও তাকালো না, সোজা তাকে পাশ কাটিয়ে গিয়ে দোকানের অন্য কোণে পাতা আরেকটা নড়বড়ে বেঞ্চে গিয়ে বসল। গেনু তাদের দেখে একটু হাসল। উনুন থেকে কেটলিটা নামাতে নামাতে বলল, আজ বড্ড বেশি শীত পড়েছে বলো। মহিলাটি কোনো কথা বলল না, শুধু মাথাটা সামান্য দুলালো। তার মাথায় ঘোমটা টানা, মুখটা অন্ধকারে প্রায় দেখাই যাচ্ছে না। কেটলি থেকে তখন ফুটন্ত চা ঢালল গেনু। ধোঁয়া ওঠা গরম চা মাটির ভাঁড়ে করে সে প্রথমে মহিলার হাতে এবং পরে বাচ্চা মেয়েটির হাতে তুলে দিল। চাটা এগিয়ে দিতে দিতে গেনু বিশ্বাস পবনের দিকে ইশারা করে মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, দেখেছ আজকে এসেছে, আরে দুর্গামোহন বাবুর নাতি, খুব ভালো ছেলেটা। পবনের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মহিলাটি এবং ওই বাচ্চা মেয়েটি দুজনেই একটা অদ্ভুত যান্ত্রিকভাবে তাদের ঘাড় ঘোরালো পবনের দিকে। সেই তাকানোয় কোনো কৌতূহল নেই, আছে শুধু এক নিষ্প্রাণ স্থিরতা। পবন দেখল শুধু বৃদ্ধ গেনু নয়, এই দুজনের চোখও কেমন যেন ঘোলাটে। মনে হচ্ছে যেন চোখের মনির ওপর দিয়ে একটা পাতলা অস্বচ্ছ পর্দা পড়েছে, আর সেই পর্দার আড়াল থেকে আবছা যেটুকু দৃষ্টি দেখা যায় তাতেই গা কাঁটা দিয়ে ওঠে। পবন অস্বস্তি ভরা গলায় নিছক ভদ্রতার খাতিরেই হাত জোর করে নমস্কার করল। নমস্কার। কিন্তু মহিলার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে পবনের নমস্কারের প্রতি নমস্কার তো দূরের কথা, চোখের পলকও ফেলল না। সে পবনের দিকে স্থির তাকিয়ে থেকেই সেই ফুটন্ত গরম চায়ের ভাঁড়টা তুলে নিল এবং এক চুমুকে সোজা গলায় ঢেলে দিল। তার দেখা দেখি পাশে বসে থাকা সেই ছোট বাচ্চা মেয়েটিও ঠিক একই কাজ করল। পবন ভয়ে প্রায় চিৎকার করে উঠেছিল। এ কি দেখছে সে? এইমাত্র চুল্লি থেকে নামানো ফুটন্ত চা, যে চায়ে মানুষ এক ফোঁটা ঠোঁট ছোঁয়াতে পারে না, সেই চা এই মা মেয়ে এমনভাবে গিলে ফেলল যেন যেন তা ঠান্ডা জল। এই অসম্ভব দৃশ্য পবনের হাত পা ঠান্ডা করে দিল। তার মনে হলো নির্ঘাত এদের মুখের ভেতরটা সম্পূর্ণ জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, অথচ দুজনের মুখেই কোনো যন্ত্রণার চিহ্ন মাত্র নেই। গেনু মিটিমিটি হাসছে। সে আবার বলল, কেড়ে খুব ঠান্ডা লাগছে বুঝে আজ? দাঁড়া দাঁড়া, আর এক কাপ করে চা দি। গেনু আবার তাদের মাটির ভাঁড়ে টকবক করে ফুটতে থাকা চা ঢেলে দিল। এবার সেই ধোঁয়া ওঠা গরম চায়ের ভাঁড় হাতে নিয়ে ওরা দুজন পবনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। পবন মনে মনে প্রহর গুনতে লাগলো। এই বুঝি আবার সেই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে, এই বুঝি আবার তারা ওই আগুন গরম চা গলায় ঢেলে দেয়। কিন্তু না, বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তারা চাটা খেল না, শুধু ধরে বসে রইল। হঠাৎ গেনু আবার বলতে শুরু করল, যেন এই অদ্ভুত খদ্দেরদের উপস্থিতিটা কোনো ব্যাপারই নয় তার কাছে। গায়ের দক্ষিণ দিকে একটা নদী আছে বাবু, দেখেছেন? সেই নদীর পার ধরে মাইল 10 পশ্চিমে এগিয়ে গেলে একটা বাঁধ পড়ে। সেই বাঁধটা আজ থেকে প্রায় 100 বছর আগে সেই ব্রিটিশ সরকারের আমলে তৈরি করা হয়েছিল।
ওই নদীর জলই ছিল এ তল্লাটের চাষবাসের ভরসা। কিন্তু একবার এক ভীষণ ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। এমন দুর্ঘটনা যে ঘটবে তা কেউ আশঙ্কা করতে পারেনি। তখন ভরা বর্ষাকাল, নদীর জল এমনিতেই ফুলে ভেপে উঠেছিল, আর তার উপর দিনে দুপুরে সেই বাঁধ গেল ভেঙে, ভেসে গিয়েছিল গ্রামকে গ্রাম। এই কথা বলতে বলতে গেনুর গলা ধরে এলো। তার সেই ঘোলাটে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমার আমার পরিবারটাও ওই বাঁধ ভাঙা জলে। বলতে বলতে বৃদ্ধ ফুঁপিয়ে কান্নায় ভেঙে পড়ল। পবন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে সান্ত্বনা দিয়ে বলল, বুঝতে পেরেছি, যা হওয়ার সেটা তো হওয়ারই ছিল। এখন আর কি করা যাবে বলুন? এরকম একটা দুর্ঘটনার কথা আমি অবশ্য বাবার মুখেও আবছা শুনেছিলাম। তিনি বলেছিলেন সে বছর নাকি অনেক গরু, ছাগল, গবাদি পশু আর মানুষ তলিয়ে গিয়েছিল নদীর জলে। আমি আমি নিজে মরতে দেখেছিলাম আমার পরিবারটাকে। বাবু বাবু ইচ্ছে করলে ওদের বাঁচানো যেত, কিন্তু এই বলে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল সে। পবন আর চোখে একবার দেখে নিল সেই মহিলা আর মেয়েটিকে। তারা তখনও পাথরের মূর্তির মতো চুপচাপ বসে আছে। কেউ কোনো কথা বলেনি। গরম গরম চায়ের ভাতটা তখনও তাদের হাতে। তা থেকে মৃদু মৃদু ধোঁয়া উঠছে। পবনের কেমন যেন একটা তীব্র অস্বস্তি লাগতে লাগল। এই শীতল মৃতপ্রায় খদ্দের আর এই বৃদ্ধের জীবন্ত শোক, সব মিলিয়ে পরিস্থিতিটা অসহ্য হয়ে উঠেছিল। গেনু আবার বলতে শুরু করল। এবার তার স্বরটা আরো গভীর, আরো ভারাক্রান্ত। বাঁধ ভাঙা জল যখন গায়ে ঢুকলো, সে কি গর্জন বাবু! সব ভেঙে চুড়ে নিয়ে আসছে। তবে আপনার দাদু দুর্গামোহন বাবু খুব হিসেবি লোক ছিলেন। তিনি জানতেন এই অঞ্চলে মাঝে মাঝে এমন বন্যা পরিস্থিতি হয়, তাই তিনি বিশেষ ব্যবস্থা করে রেখেছিলেন। বাড়ির চারিদিকে মোটা, ভীষণ পুরু আর অনেকটা উঁচু পাঁচিল তুলেছিলেন। আর বাড়ির প্রধান দরজা এমনভাবে বানানো হয়েছিল যে জল ঢুকতে চাইলেও অনেকটা সময় লাগত। সেই সময়ের মধ্যে বাড়ির প্রয়োজনীয় দামি জিনিসপত্রগুলোকে গুছিয়ে নেওয়ার একটা ফুরসত পাওয়া যেত। আমি সেদিন বাড়ির ভেতরে এই ভাঁড়ারের কাজ করছিলাম। এমন সময় দূর থেকে জলের সেই প্রকাণ্ড শব্দটা এলো। সবাই চিৎকার করছে, বাঁধ ভেঙেছে, বাঁধ ভেঙেছে। আমার বুকটা ধড়াস করে উঠেছিল, কারণ তখন আমার মেয়ে ময়না গাঁয়ের পাঠশালায়, আর আমার স্ত্রী পার্বতী সে তখন বাড়িতে একা। আমি ছুটে গেলাম প্রধান ফটকের দিকে, কিন্তু দুর্গামোহন বাবু তার আগেই সেখানে পৌঁছে গেছেন। গেনু, মনিবের সে চিৎকারে আমি দাঁড়ালাম। এখন দরজা খুলিস না, বাইরে যাস না। আমি হাত জোর করে বললাম, বাবু বাবু আমাকে যেতে দিন। পার্বতী আর ময়না ওরা একা রয়েছে বাবু। বাবু আমার সর্বনাশ হয়ে যাবে বাবু, আমার সর্বনাশ হয়ে যাবে। আমি দয়া করে যেতে দিন বাবু। দুর্গামোহন বাবু শান্ত গলায় বললেন, কথা দিচ্ছি বাবু, কপালে থাকলে ওরা বেঁচে যাবে, তোকে চিন্তা করতে হবে না। কিন্তু তুই যদি এখন এই দরজা খুলিস, তবে এই তেড়ে জল ঢুকে পড়বে ভেতরে, আমার ধানের গোলা সব ডুবে যাবে। যা, জলদি যা, গোলা থেকে ধানগুলো আগে উপরে তোল, তারপরে যাস। গেনু কথাগুলো একদমে বলে থামল। তার রোগা শরীরটা কাঁপছিল। আপনি ভাবতেও পারবেন না বাবু, সেদিন রাগে দুঃখে আমার মনিবকে দুটো চড় মারতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমরা চাকর শ্রেণীর লোক।
মনিবের ওপর কথা বলতে পারি না। আমি ওনার পায়ে পড়লাম, অনেক করে কাকুতি মিনতি করলাম, কিন্তু কিছুতেই তিনি আমাকে দরজা খুলে বাইরে বের হতে দিলেন না। মরে যাবে, আপনি দয়া করে আমাকে যেতে দিন বাবু, আমাকে যেতে দিন। আর তারপর এইটুকু বলে বৃদ্ধ মাথা নিচু করল। তার কাঁধ দুটো থর থর করে কাঁপছে। পবনের গলা শুকিয়ে কাঠ। সে ফিস করে জিজ্ঞাসা করল, তারপর? বৃদ্ধ এবার মুখ তুলল। তার ঘোলাটে চোখ দুটো যেন জ্বলছে। সে পবনের দিকে এমন এক ক্রোধান্বিত দৃষ্টিতে তাকালো যে পবন শিউরে উঠল। কিন্তু সেই রাগের আড়ালেও ছিল এক প্রবল দুঃখ, এক অতলান্ত বেদনা, যা পবনের বুকের ভেতরটা মুচড়ে দিল। গেনুর সেই জ্বলন্ত দৃষ্টির সামনে পবন যেন জমে পাথর হয়ে গেল। বৃদ্ধের কণ্ঠস্বর তখন আর শোকাতুর নয়, বরং তা এক অদ্ভুত শীতলতায় ভরা। আমি মনিবের আদেশ অমান্য করতে পারলাম না বাবু, পারার কথাও নয়। আমি হলাম গিয়ে চাকর, গোলাম। গোলার থেকে ধানের বোঝা কাঁধে করে নিয়ে আমি আর অন্য শ্রমিকরা ছুটলাম দোতলার মহলে। 3 বস্তা ধান ওপরে তুলে যখন 4 নম্বর বস্তাটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি, ঠিক তখনই দোতলার বারান্দা থেকে আমি দেখতে পেলাম বাঁধ ভাঙা নদীর জল নয় বাবু, সে যেন সাক্ষাৎ জম ফুঁসতে এগিয়ে আসছে, সব ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। আর সেই জলের আগে আগে আমার চোখটা আটকে গেল এক জায়গায়। আমি দেখলাম আমার পার্বতী আমার ছোট্ট মেয়ে ময়নাকে কোলে আঁকড়ে ধরে পাগলের মতো ছুটে আসছে। আমাদের এই বাড়িটার পাঁচিলটাই তখন গায়ের মধ্যে সব থেকে উঁচু। ও ভেবেছিল এখানে এলেই বুঝে বেঁচে যাবে, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব। জলের তোড় ওদের পেছনে তাড়া করছে, ওরা চড়তে এসে আছড়ে পড়ল সেই বন্ধ দরজার সামনে। আমি দোতলা থেকে চিৎকার করছিলাম, পার্বতী, ময়না! পার্বতী আর ময়না আমাকে দেখতে পেয়েছিল বাবু। ওইটুকু বাচ্চা মেয়ে সে গলা ফাটিয়ে চিৎকার করে বলছিল, আমি ছুটে নিচে গেলাম, কিন্তু আপনার দাদু দুর্গামোহন রায় চৌধুরী তিনি বন্দুক হাতে শেড়ের মুখে দাঁড়িয়েছিলেন। বললেন, 1 পা এগোলে গুলি করে দেবো কেন? ওই দরজা এখন খুলবি না, আমার লক্ষ্মীর ভান্ডার ভেসে যাবে। বাবু, আমার লক্ষ্মী যে দরজার বাইরে ভেসে যাচ্ছে, একটিবারের জন্য দরজাটা খুলুন, ওদের ভেতরে নিয়ে এসে আবার বন্ধ করে দেব। আমি কথা দিচ্ছি বাবু, আমি কথা দিচ্ছি বাবু, 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 বাবু। তিনি শোনেননি বাবু, তিনি শোনেননি। আর তারপর আমার চোখের সামনে সেই প্রকাণ্ড জলের ধাক্কায় আমার পার্বতী আর ময়না ওই দরজাটার উপরে আছড়ে পড়ল। 1 বার, 2 বার, তারপর সেই ঘোলা জলের তলায় সব শেষ, সব শেষ। এইটুকু বলে গেনু এমনভাবে স্তব্ধ হলো যেন তার গলার স্বর কেউ কেড়ে নিয়েছে। চায়ের দোকানের ভেতরটা হঠাৎ করেই যেন আরো ঠান্ডা, আরো নিস্তব্ধ হয়ে গেল। উনুনের আগুনটা দপ করে নিভে গিয়ে শুধু লাল আভা ছড়াচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পবন একটা অদ্ভুত জিনিস অনুভব করল।
তার জুতোর তলায় বেঞ্চের নিচে মাটির মেঝেটা কেমন যেন চটচটে আর ভেজা ভেজা লাগছে। প্রথমে সে ভাবল গেনু হয়তো চা বা জল ফেলেছে, কিন্তু পরক্ষণেই একটা তীব্র অসহ্য দুর্গন্ধ তার নাকে এসে ধাক্কা মারল। এমন পচা আঁশটে গন্ধ, যেন কোনো বড় জন্তু বা প্রাণী মরে পচে গলে গেছে। ভয়ে ভয়ে পবন তার জুতোর দিকে তাকালো। টর্চের আলোটা সে তখনও নেভায়নি। সে আলোটা জেলেই দেখল তার জুতোর চারপাশটা ঘোলাটে, পচা জলে সপসপ করছে। আর সেই জলের উৎস এবার পবনের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে সমস্ত সাহস এক করে ভয়ে ভয়ে আর চোখে তাকালো সেই বেঞ্চটার দিকে, যেখানে ওই মহিলা আর মেয়েটি বসেছিল। তার বুকের আশঙ্কাটা এক লহমায় সত্যি হয়ে গেল। এরা মানুষ নয় এরা। বেঞ্চের ওপর কোনো মানবী বসে নেই, বসে আছে জলে ভেজা, ফুলে ফেঁপে ওঠা, পচে গলে যাওয়া দুটো শরীর। তাদের শরীর থেকে টপ টপ করে ঝরে পড়ছে সেই দুর্গন্ধময় ঘোলা জল। চামড়া খসে গিয়ে কোথাও কোথাও মাংসের রসালো থলথলে পদার্থ দেখা যাচ্ছে। কোথাও বা মাংস পচে গিয়ে বেরিয়ে এসেছে হলদেটে হাড়, আর তার সঙ্গে কঙ্কালের কাঠামো। অথচ সেই পচন ধরা কঙ্কালসার হাত দিয়েই তারা ধরে আছে সেই টকবক করে ফোটা গরম চায়ের ভাঁড়। সেই পচা গলা বিভৎস দৃশ্য দেখে পবনের জীব অসাড় হয়ে গেল, গলার স্বর শুকিয়ে গেল। বৃদ্ধ গেনু তখন খ্যাক খ্যাক করে হেসে উঠল। সে এক ভয়ঙ্কর হাসি, যেন মরচে পড়া কোনো যন্ত্র চালু হচ্ছে। আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন বাবু। গেনু তার ঘোলাটে চোখ দুটো পবনের দিকে স্থির রেখে বলল, ওই যে বসে আছে, ওরাই আমার পার্বতী আর ময়না। পবনের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সে শুধু ঠক ঠক করে কাঁপতে লাগলো। ওরা বছরের পর বছর ধরে এখানে আমার এই দোকানে অপেক্ষা করে আছে বাবু। দুর্গামোহনের পরিবারের কোনো বংশধরকেই ওরা ছাড়বে না। ওদের আমি আটকে রেখেছি এই কারণেই। ওদের শ্রাদ্ধ, শান্তি, সৎকার কিচ্ছুটি আমি করতে দিইনি। আমি চেয়েছিলাম ওরা নিজের হাতে ওদের প্রতিশোধটা নিক। সেদিন আপনার দাদু ওই শয়তান দুর্গামোহন চাইলে আমার বাচ্চা মেয়েটাকে আর ওর মাকে বাঁচাতে পারত। যেখানে একটা প্রাণ বাঁচানোর উপায় আছে, সেখানে ইচ্ছে করে প্রাণটাকে না বাঁচিয়ে তিলে তিলে মরতে দেওয়াটা সবচেয়ে বড় পাপ বাবু, সবচেয়ে বড় পাপ। সেই পাপের শাস্তি ওকে পেতেই হতো ওকে। গেনুর চোখ দুটো তখন জল জল করে জ্বলছে। সে বলে চলল, আমার মনিবীর মানে আপনার দাদুর স্বাভাবিক মৃত্যু হয়নি। আর আপনার বাবা, সে যে শেষবার এখানে এসেছিল আর ফিরে যায়নি, সেটাও কোনো হৃদরোগ নয়। সবই আমার পরিকল্পনা। না, এ হতে পারে না, এ অবাস্তব, এ কিছুতেই হতে পারে না। আপনি ভুল কথা বলছেন। সবই হতে পারে বাবু। গেনু শান্ত শীতল গলায় বলল, এবার আপনার পালা। দেখুন কিভাবে আপনাকে ওরা ওদের সঙ্গে করে নিয়ে যায়। আর এভাবেই একে একে আপনাদের পরিবারের সবাইকে ওরা সঙ্গে করে নিয়ে যাবে। যেদিন আপনাদের বংশে আর কেউ প্রদীপ দেওয়ার থাকবে না, সেদিন আমি শান্তিতে মরতে পারবো। হ্যাঁ। এই কথা বলে বৃদ্ধ গেনু আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে তার লাঠিটা তুলে নিয়ে দোকানের ঝাঁপটা খোলা রেখে
বাইরে ঘন কুয়াশার মধ্যে ধীর পায়ে মিলিয়ে গেল। না না না, আপনি যাবেন না, আপনি যাবেন না। সে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়াতে গেল, কিন্তু পারল না। তার পা দুটো যেন মাটির সঙ্গে গেঁথে গেছে, এক চুল নড়ার ক্ষমতা নেই। আর ঠিক তখনই সেই পচা গলা ফুলে ফেঁপে ওঠা শরীর দুটো, পার্বতী আর ময়না, ওরা ওরা বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। তাদের সেই কঙ্কালসার জল ঝরা শরীর নিয়ে তারা ধীরে ধীরে মাটি ঘষতে ঘষতে পবনের দিকে এগিয়ে আসতে লাগলো। সঙ্গে সঙ্গে দোকানটার মধ্যে থেকে যেন সব বাতাস কেউ শুষে নিল। পবনের দম বন্ধ হয়ে আসতে লাগলো। সে মরিয়া হয়ে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। সেই পচা আষ্টে গন্ধটা ছাড়া আর কিছুই তার নাকে ঢুকছে না। তার মনে হতে লাগলো সে এখানে নয়, সে যেন কোনো গভীর জলের তলায় তলিয়ে যাচ্ছে। কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ হচ্ছে, ফুসফুসটা ফেটে যেতে চাইছে এক বিন্দু বাতাসের জন্য। সে দুহাতে নিজের গলাটা আঁকড়ে ধরল, তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। তার দেখা শেষ দৃশ্য ছিল তার সামনে দাঁড়িয়ে থাকা সেই দুইটি ভয়ঙ্কর প্রেত সত্তা, আর তাদের সেই ঘোলাটে নিষ্প্রাণ চোখ। এর ঠিক 2 দিন পর সেই গরুর গাড়ির গাড়োয়ান লোকটা পরদিন সকালে পবনবাবুর খোঁজে জমিদার বাড়িতে এসেছিল। বাড়িটার সামনে এসে দেখল বাড়ির ভেতর বিছানাটা ঠিক সেভাবেই পাতা আছে, মশারি টাঙানো, কম্বল ভাঁজ করা, কিন্তু পবনবাবু উধাও। সারা গ্রামে কথাটা রটে গেল। মাঝের চরের জমিদার বাড়িতে শহরের যে বাবু এসে উঠেছিল সে বেমালুম উবে গেছে, তার কোনো পাত্তা নেই। আর সেই দিনই পড়ন্ত বিকেলে মাঝের চর স্টেশনের সেই ভাঙা প্ল্যাটফর্মে আবার একটা ট্রেন এসে থামল। কয়লার ইঞ্জিনের ধোঁয়ার মধ্যে থেকে নামল 2 জন যুবক, আপাদ মস্তক শহুরে পোশাক। একজনের হাতে একটা চামড়ার অ্যাটাচি, আর আরেকজনের হাতে একটা বড় ট্রাঙ্ক। স্টেশনে আবার আগের মতো কেউ নামেনি। তারা সোজা স্টেশন ছেড়ে কাঁচা রাস্তায় এসে নামল। এদিক ওদিক তাকাতেই দেখল একটু দূর থেকে একটা গরুর গাড়ি এগিয়ে আসছে। গাড়িটা কাছে আসতেই দুজনের মধ্যে একজন হাত তুলে থামালো। গাড়িটা কাছে এসে গাড়োয়ান জিজ্ঞাসা করল, আগে কোথায় যাবেন বাবুরা? আপনাদের মাঝের চরের যেটাকে জমিদার বাড়ি বলেন, সেই বাড়িতে নিয়ে যেতে পারবেন? গাড়োয়ান লোকটা এক দৃষ্টে ফ্যাল ফ্যাল করে আগন্তুক দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। কি হলো? আরে যাবেন নাকি যাবেন না বলুন। গাড়োয়ান লোকটা যেন কিছু একটা বলতে গেল। আগে 2 দিন আগেও তো একজন। এইটুকু বলেই সে আচমকা চুপ করে গেল, আর একটাও কথা বাড়ালো না, শুধু ফিস ফিস করে বলল, আগে ঠিক আছে, আসুন, ওইটা বসুন। আগন্তুক দুইজন একে অপরের দিকে চেয়ে হাসল। তারপর হাসি মুখে গরুর গাড়ির পেছনে গিয়ে ছইয়ের ভেতরে উঠে গুটিয়ে বসল। শুনলেন গেনু বিশ্বাসের ভুতুড়ে চায়ের দোকান। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। যদি আজকের গল্পটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে গেনু বিশ্বাস দুর্গামোহনের বাড়িতে কয় বস্তা ধান কাঁধে করে দোতলায় নিয়ে গিয়েছিল?
খুব সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নেওয়া যাক, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে হাইপ দিতে ভুলবেন না। তাহলে চলুন আবার দেখা হবে একটা টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আরও দুটি চ্যানেল পিশাচ পর্ব অডিও স্টোরি এবং অল ডে সাসপেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে।